যারা বুঝতে পারেন না যে ক্লাস শুরু হয়েছে তাদেরকে করতে বলেন, বের হয়ে আবার ঢুকতে বলেন গ্রুপে। গ্রুপ থেকে বের হয়ে আবার ঢুকলে সে লাইভ পাবে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রাইমারি ব্যাচ, ভার্চুয়াল প্রাইমারি গাইডলাইন। অ্যাকচুয়ালি প্রাইমারি ব্যাচ আমার মানে প্রাইভেট ব্যাচ, এটা নতুন, কিন্তু প্রাইমারি জব প্রত্যাশীদেরকে প্রথম পড়াচ্ছি না। সুযোগ হয়েছে পিলি পড়ানোর, সুযোগ হয়েছে ভাইবাও পড়ানোর সুযোগ হয়েছে প্রাইমারির কনফিডেন্সের সৌজন্যে। তো প্রাইমারি ব্যাচ আসলে পড়াইতে চেয়েছিলাম না। আমার ব্যাচ রয়েছে বিসিএসের 70 নম্বরের। ওটা লং কোর্স, 4-5 মাস ধরে চলে, কিংবা পরীক্ষার আগ পর্যন্ত চলে। আপনাদেরকে নিয়ে এই প্রথমবারের মতো প্রাইমারির ব্যাচ শুরু করলাম। অনেকেরই হয়তো দ্বিধান্বিত ছিলেন, দ্বিধাদ্বন্দ্ব মনের ভেতরে থাকতে পারে, আসলে ক্লাস কি হবে না হবে, কতক্ষণ হবে, বা কেমন সার্ভিস পাবেন। প্রথমে কিছু নিয়মকানুন বলি আপনাদেরকে। আজকে 2:30 আপনাদেরকে এই গ্রুপে একটা পিডিএফ দেওয়া হয়েছে। এই পিডিএফটা আপনার কাজ হচ্ছে নামাবেন, নামিয়ে আপনি পিডিএফটা আধা ঘন্টা পড়বেন। আমি প্রতিদিন অর্থাৎ ক্লাসের আগে 2:30টার সময় পিডিএফ দিয়ে দিব। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে পিডিএফটা পড়বেন, রিডিং পড়বেন, মুখস্থ করবেন না। 3টা থেকে 4:30 পর্যন্ত আমি ক্লাস নিব। তাহলে 3টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস নিচ্ছি কিসের উপরে? আপনাকে 2:30টার সময় যে নোটটা দিয়েছি সেই নোটের উপরে ক্লাস নিচ্ছি। তাহলে আপনার ক্লাসটা বুঝতে সুবিধা হবে, না বুঝলে প্রশ্ন করতে সুবিধা হবে। আপনি আজকের ক্লাসেও প্রশ্ন করতে পারবেন কমেন্টসের মাধ্যমে। যদি পরবর্তীতে আপনার প্রশ্ন জাগে, আগামীকালকেও আপনি প্রশ্ন করতে পারবেন। আগামীকাল না, আপনি আজীবন প্রশ্ন করতে পারবেন, যখন আপনার প্রয়োজন হবে ইনবক্সও করতে পারবেন আমাকে, কোনো সমস্যা নেই। আর যেটি বলবো, ঠিক 4:30টার সময় আপনাদের এই গ্রুপে একটা 20 নম্বরের ক্লাস টেস্ট, সিটি ক্লাস টেস্ট সাবমিট করা হবে। 20 নম্বরে ক্লাস টেস্ট সাবমিট করা হবে এমসিকিউ পদ্ধতি, অর্থাৎ 4টা অপশন থাকবে। প্রতিটি ভুলের জন্য আপনার 0.25 করে কাটা যাবে, অর্থাৎ 4টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এইভাবে করে আপনি 4:30টায় পরীক্ষা দিবেন। 20 মার্কের পরীক্ষার জন্য সময় পাবেন 15 মিনিট। এই 15 মিনিট সাবমিট করা পর্যন্ত, ধরেন আমি এখানে প্রশ্নটা সাবমিট করলাম, এই হচ্ছে প্রশ্ন, এখানে প্রশ্ন সাবমিট করলাম, এই হলো কমেন্ট বক্স। এই কমেন্ট বক্সে আপনি যে পরীক্ষা দিয়েছেন, আপনি একটা কাগজ নেবেন, খাতা নেবেন। এই খাতায় আপনি আগে থেকেই লিখে রাখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এভাবে লিখে রাখবেন। যখন আমি প্রশ্ন সাবমিট করব 4:30টার সময়, অটো সাবমিট হবে। 4:30টায় ক্লাস শেষ, অটো প্রশ্ন সাবমিট হবে ক্লাস শেষ হওয়া মাত্রই। ঠিক তখন আপনি এই প্রশ্নটা পাবেন, 20 মার্কের প্রশ্ন পাবেন। এই 20 মার্কের প্রশ্ন পেয়ে আপনি ওই কাগজে যেখানে আপনি লিখেছেন খাতায়, সেখানে যেটার উত্তর যা হবে ক খ গ ঘ এরকম লিখবেন, ছোট্ট করে লিখবেন। লিখে ছবি তুলে কমেন্ট বক্সে আপনি পোস্ট করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে ছবি তুলে কমেন্ট বক্সে প্রশ্ন পোস্ট করবেন ঠিক 15 মিনিট পরে। এখন যদি আমার কথা না বোঝেন, ক্লাসের পরে আবার শুনেন, ক্লাসটা রেকর্ড থাকবে। ঠিক আফটার 15 মিনিটস এরকম একটা অ্যান্সার শিট আপনার সাবমিট হবে। এই যে অ্যান্সার শিট সাবমিট হবে, এই অ্যান্সার শিট দেখে আপনি মিলাবেন, নিজেই মিলাবেন। আপনি আপনার টিচার, আপনি আপনার জাস্টিস। মনে রাখবেন, এইখানে যদি প্রতারণা করেন তাহলে নিজের সাথেই প্রতারণা করা হবে। চাকরিটা আপনার হবে না, আমার কিছুই হবে না। আপনি যদি 0 পান, এটাই যে অ্যান্সার শিট যেখানে আমি সাবমিট করেছি, এইটার কমেন্ট বক্সে আপনার উত্তর দিবেন। কি দিবেন? রাইট অ্যান্সার, রং অ্যান্সার, অবটেইন মার্কস। অবটেইন মানে প্রাপ্ত নম্বর। তাহলে রাইট কয়টা করছেন? ধরেন আপনি রাইট করছেন 15টা, 16টা রাইট করছেন, আপনি 16টা রাইট করছেন, 4টা ভুল করছেন, 4টা ভুলের জন্য আপনার কাটা যাবে কয় মার্ক? 1 মার্ক। তাহলে আপনার পাওয়ার কথা কত? এই যে রাইট করছেন 16টা,
16 পাওয়ার কথা। এই 4টা ভুলের কারণে আপনার 1 মার্ক কাটা গিয়ে আপনি পাইতেছেন কত? 15। তাহলে অবটেইনে কি লিখবেন? 15। আমি আবারও বলতেছি, আবারও বলতেছি। আচ্ছা, আপনাদের প্রশ্নের উত্তর দিব। আজকে যেহেতু প্রথম ক্লাসের আগে কিছু কথা বলে নিচ্ছি। আমি আবারও উত্তর দিচ্ছি। আপনাকে বলতেছি, এই যে প্রশ্ন, আপনি প্রশ্ন উত্তর করার পরে এইটাকে এখানে সাবমিট করবেন। আমি অ্যান্সার শিট সাবমিট করব, আপনি মেলাবেন, মিলিয়ে রাইট কয়টা করছেন, রং কয়টা করছেন, অবটেইন মার্ক কত, এটা দিবেন। এই যে প্রতিদিন আপনার পরীক্ষার উপরে মূল্যায়ন হবে। আগামী 20টি পরীক্ষার পর যে সবচেয়ে ভালো করবেন, প্রথম 3 জনকে আমরা পুরস্কৃত করব। কুরিয়ারের মাধ্যমে আপনার পুরস্কার পৌঁছে যাবে, বা যেভাবেই হোক আপনার পুরস্কার পৌঁছে যাবে। তাহলে আপনার যে কাজটা করতে হবে, এই ফোনটা কে দেখেন তো বারবার দিচ্ছে। আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাকে এইভাবে উত্তর দিতে হবে। এই হলো, আজকে আপনাদের পরীক্ষা নাই, আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসের উপরে আগামীকাল পরীক্ষা আছে। পরীক্ষা দিবেন এই পদ্ধতিতে। এরপরেও যদি আপনি না বোঝেন, প্রশ্ন করেন। আশা করি আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই পরীক্ষাটা গুগল ডক্সেও নিতে পারতাম। গুগল ডক্সে কেন নিলাম না? গুগল ডক্স অনেকেই বোঝে না এখন পর্যন্ত। যদি আপনারা গুগল ডক্স বোঝেন, তাহলে আমার গুগল ডক্সে আমি পরীক্ষা নিব, এটা আমার আরও সুবিধা। যদি গুগল ডক্স বোঝেন, গুগল ডক্সে পরীক্ষা নেব, কোনো সমস্যা নেই। 1টা 2টা পরীক্ষা এরকম নেই। হ্যাঁ, হয়েছে, দেখি 1টা 2টা এরকম নেই। এরপরে যদি আপনারা করেন, গুগল ডক্সে নেব, সমস্যা নেই। দেখি কমেন্টস পড়ে ক্লাসে ঢুকবো। পিডিএফ পেয়েছেন? স্যার ক্লাস হচ্ছে না। হ্যাঁ, ক্লাস তো হচ্ছে স্যার। ডাবল কথা শোনা যাচ্ছে, কি বলেন? এই ডাবল কথা শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করেন ভাইয়া। আচ্ছা, না স্যার গুগল ডক্স দরকার নাই। আচ্ছা স্যার, গুগল ডক্সই ভালো। স্যার গুগল ডকে ভালো হবে। স্যার পিডিএফটা আরও একটু আগে দিলে ভালো হতো, তাহলে আমরা অনেকেই প্রিন্ট করে হাতে নিয়ে ক্লাস করতে বসতে পারতাম। কয়টায় দিলে ভালো হবে বলেন, আমি ওই কয়টাই দিব। কমেন্ট বক্সে বেস্ট স্যার। না স্যার। হ্যাঁ স্যার। না স্যার, পিডিএফ পাইছি। না স্যার। জি স্যার, পিডিএফ পাইছি। স্যার কমেন্ট বক্সে এক্সামই ভালো, সাউন্ড ওকে স্যার। না বুঝি না স্যার। কি বুঝেন না? সবই তো ঠিক আছে ভাই। না বুঝলে আপনার ডিভাইসের সমস্যা আছে, ওটা ঠিক করেন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 1 নম্বর লেকচার, এবং আপনাদের এই কোর্সটা একদম ডিসিপ্লিন ওয়ারি হবে। আপনাদেরকে আগেই একটা লেকচার প্ল্যান দিয়ে দিয়েছি, দেখেছেন। 20টি লেকচার কিসের উপরে হবে? আজকের লেকচার হলো বিশ্ব মানচিত্রের উপরে। প্রাইমারির জন্য অনেক কঠিন কিছু পড়াবো না, যা কমন আসবে, যা পড়লে আপনি কমন পাবেন প্রশ্ন, আপনাকে শুধু তাই পড়াবো, অন্য কোনো কিছু পড়াবো না। অতএব টেনশন করার কোনো কারণ নাই। কি লিখছেন? মেইল করে দিলে ভালো হতো। আমি কয়েকবার ডাউনলোড করছি, কিন্তু কোথায় স্টোর হচ্ছে বুঝতে পারছি না। আর আমার ব্যক্তিগত মতামত হলো ক্লাসগুলো রাতে নিলে ভালো হতো, কারণ আমার দিনের বেলায় টিউশন। ভাই, রাতে ক্লাসের কথা বলার সুযোগ নেই, কারণ সবাইকেই 3টা বলেই ক্লাস শুরু করেছি। রাতে আমার শিডিউল ফাঁকা নেই। আর পিডিএফটা ইন্ডিভিজুয়ালি মেইল করতে অনেক সমস্যা। আপনি বরং একটু দেখে নেন, একটু ট্রাই করেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, বা কারো পরামর্শ নেন। আপনি এটা করতে পারবেন, কোথায় গিয়ে সেভ হয় আপনি দেখতে পাবেন। ক্লাস ক্লিয়ার বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। 12টার দিকে পিডিএফ দিলে খুব ভালো হতো। আচ্ছা, 12টাই দিব স্যার। 10টার পর পিডিএফ দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, 10টার পরেই দিব, সমস্যা নাই। তখন 7 দিয়ে দিব, সমস্যা নাই। সকালে পিডিএফ দিবেন প্লিজ স্যার। আমরা মেয়েরা যে কোনো সময় বাইরে যেতে পারি না, সকালে দিলে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় সেটা আপনাদের করে দেব। আসেন ক্লাসে ঢুকি। আজকে একটু বেশি সময় নিয়ে ফেললাম, কারণ হচ্ছে আজকে আপনাদের প্রস্তুতিমূলক ক্লাস। শোনেন, জিকে আপনার হচ্ছে 20 মার্ক। এই 20 নম্বরের মধ্যে বাংলাদেশ থেকে কিছু প্রশ্ন আসবে। আপনাদের বাংলাদেশের জন্য ক্লাস রেখেছি 9টা। কিছু ক্লাস আসবে আন্তর্জাতিক থেকে, কিছু ক্লাস আসবে কিছু প্রশ্ন আসবে জিওগ্রাফি থেকে। অনেকেই ভাবে যে প্রাইমারি সাধারণ জ্ঞানের জন্য জিওগ্রাফি পড়ার দরকার নেই, এটা ভুল কথা।
জিওগ্রাফি থেকে বাংলাদেশ ও তার পারিপার্শ্বিক যে অবস্থান, নদ নদী, এই জায়গা থেকে একটা দুইটা প্রশ্ন আসবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ধরেন 6-7টা প্রশ্ন আসবে, এখান থেকে 2টা, এখান থেকে 6-7টা, তাই সব মিলে 16 বা 17টা প্রশ্ন আসবে এই জায়গা থেকে। বাকি প্রশ্ন আসবে ডেইলি সায়েন্স আইসিটি থেকে। ডেইলি সায়েন্স আইসিটির আপনাদের পিডিএফ শিট দিব, পিডিএফ যা দিব তা থেকেই প্রশ্ন কমন পড়বে, এসে আপনার বেশি পড়ার কোনো দরকার নেই। এই পিডিএফটা আপনাকে দিয়ে দিব, আইসিটির জায়গায় সামান্য আলোচনা করে দিব। ডেইলি সায়েন্সের আলোচনা করার দরকার নাই, ডেইলি সায়েন্স থেকে একটা প্রশ্ন হতেও পারে নাও পারে, তবে আইসিটি থেকে 2-3টে প্রশ্ন হবে। আইসিটি থেকে যে প্রশ্নগুলো হবে আমি পিডিএফ দিয়ে দেবো, পাশাপাশি কিছু আলোচনা করে দেব। এই হয়ে গেল মোটামুটি আপনাদের জিকের প্রস্তুতি, এই 20 নম্বরের প্রস্তুতি। এরপরে যদি কেউ ম্যাথে দুর্বল থাকেন, কেউ ইংলিশে দুর্বল থাকেন, কেউ বাংলায় দুর্বল থাকেন, আমরা আলাদা আলাদা করে ব্যাচ চালু করব। বাংলার জন্য আলাদা করব, ইংরেজির জন্য আলাদা করব, ম্যাথের জন্য আলাদা করব, এরকম আলাদা করব। এইটা আপনাদের 2-1 দিন পরে জানাবো। এটা জোর দিচ্ছি না, যদি কারো সমস্যা থাকে যে আমার ম্যাথ করা দরকার, আমি ম্যাথ করাবো না, আমি ইংলিশ করাবো না, আমি বাংলা করাবো না। যিনি স্পেশালিস্ট ম্যাথে তাকে দিয়েই ম্যাথ করাবো, যিনি ইংলিশে স্পেশালিস্ট তাকে দিয়ে ইংলিশ করাবো, যিনি বাংলায় স্পেশালিস্ট তাকে দিয়ে বাংলা করাবো। আমি যেমন 10 বছর ধরে ক্লাস নিচ্ছি, এমন অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে আপনাদের ক্লাসগুলো কন্ডাক্ট করাবো যদি থাকেন। আগে আপাতত আমরা জিকে শুরু করি, জিকে নিয়ে কথা বলছি। আর কোনো আছে? ধন্যবাদ স্যার, বিজ্ঞান আইসিটি পেলে খুব উপকার হবে। দিব ভাই। শোনেন, আমি একটা কথা বলি, একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা আমি আপনাদেরকে বলে দেই। আমি প্রলয়, যারা চিনেন না তারা চিনেন না, যারা চিনে তাদের কাছে জিজ্ঞাসা করেন। আমি একটু কম বলি যা দিব, কিন্তু দেওয়ার সময় বেশি দেই। আমি যদি আপনাদের বলি ভাই আপনাকে আমি A+ দিব, যদি A+ না দেই তাহলে আপনার মন খারাপ হবে। আমি যদি বলি ভাই আপনাকে আমি A- দিব, এইটা বলে যদি আপনাকে A+ দেই তাহলে কিন্তু আপনার মনটা ভালো হবে। আপনার প্রত্যাশা ছিল A-, কিন্তু আমি দেইনি, আমি দিয়ে দিছি A+। আপনি কিন্তু, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি আপনাকে যা দিতে চেয়েছি তার চেয়ে বেশি দিব। স্যার প্রাইমারির জন্য আলাদা সাবজেক্টগুলো করতে চাই আপনাদের মাধ্যমে। হ্যাঁ, আমি আলাদা করে এটা চালু করব, 2-1 দিনের মধ্যে এটা করব। আপনাদের যার যার প্রয়োজন যেটা তারা সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। জিকেটা আগে শুরু করে দেই, একবারে চাপ পড়ে যাবে আপনাদের। হ্যাঁ, একবারে চাপ পড়ে গেলে ভালো করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তো আসেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসের নাম হচ্ছে বিশ্ব মানচিত্র পরিচিতি। অর্থাৎ এই যে মানচিত্র পরিচিতি প্রাইমারি ক্লাসে দরকার আছে কিনা, এটা বিসিএসে করাই। বিসিএসে যত বিশদ করাই প্রাইমারিতে ততটা করাবো না, কিন্তু মানচিত্রের ক্লাস প্রাইমারিতেও দরকার আছে। কারণ এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা অনেকেই ভুল করে। আপনি যেন ভুল না করেন সেই কারণে মানচিত্রের এই ক্লাসটা আমি আজকে দিচ্ছি। যে জায়গাটা আপনার বোঝা দরকার, আপনারা পিডিএফ পেয়েছেন, পিডিএফে দেখছেন যে মহাসাগর আছে। আমি শুরু করতেছি মহাসাগর দিয়ে। পিডিএফ যারা হাতে নিয়ে বসে আছেন তারা খাতায় লিখবেন না, এই কাজটা করেন না। খাতায় লিখেন, বাঙালি অলস, কিছু পেয়ে গেলে তার কদর আর বোঝে না, আর লিখতে চায় না, এটা না ওইটা না। প্লিজ লিখবেন, শিরোনাম করেন মহাসাগর। আমি একটু বেসিক স্টাডি করাই, কারণ আমি বিলিভ করি যে বেসিক যদি না পড়েন তাহলে বিষয়ভিত্তিক ক্লাস করতে চাই, বাংলার গণিত। আচ্ছা, থ্যাংক ইউ, পরে দেখবো, এটা নিয়ে কথা বলবো। আগে জিকে শেষ হোক। হ্যাঁ স্যার, জিকে শেষ করে অন্য সাবজেক্ট। ওকে, এটা স্যার ভালো মনের মানুষের কথা। কারণ আচ্ছা দেখেন, আমি এখন আর কমেন্টস পড়বো না, এখন আর কেউ কমেন্টস করেন না, আমি এখন ক্লাস নেব, ঠিক আছে? নো কমেন্টস। আর শেষে গিয়ে কমেন্টস করবেন, 5 মিনিট সময় দিব। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করতেছি, কোনো কমেন্টস করেন না। শুধু এমনও না যে দেখা যাচ্ছে না বা সাউন্ড ক্লিয়ার না, এমন কমেন্টসও আপনার করার দরকার নেই। আমার এখানে 3টা ডিভাইস চলতেছে, 3 পাশে আমি নিজে দেখতেছি। একটা মনিটর চলতেছে, একটা মোবাইল চলতেছে আমার হাতে, এইখানে একটা চলতেছে, 3টা ডিভাইস চলতেছে। যদি কোনো প্রবলেম হয় আমি নিজেই টের পাবো এবং আমি নিজেই ঠিক করে দেব, টেনশন করার কোনো কারণ নেই। আমরা লিখব মহাসাগর, লিখে ফেলেন। লেখেন, চারদিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। চারদিকে মানে চতুর্দিকে, চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে।
লিখবেন চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। কয় দিকে বিস্তীর্ণ? চারদিকে। লেখেন পৃথিবীতে মহাসাগর 5টি। লিখবেন পিডিএফে আছে তার জন্য লিখবেন না তা না, পৃথিবীতে মহাসাগর 5টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর। এই উত্তর মহাসাগরের আরেক নাম হচ্ছে আর্কটিক। আর্কটিক মহাসাগর। দক্ষিণ মহাসাগর, এই দক্ষিণ মহাসাগরের আরেক নাম হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর। অ্যান্টার্কটিক মহাসাগর। দক্ষিণ মহাসাগরের আরেক নাম হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর। এই যে 5টা মহাসাগরের নাম আপনাদের লিখেছি, পিডিএফেও আছে, তারপরেও আপনারা লিখবেন, লেখা থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। আমরা যদি এই যে বোর্ডটাকে পৃথিবীর মানচিত্র মনে করি, এই যে সারা বোর্ডটাকে যদি আমরা পৃথিবীর মানচিত্র মনে করি যে এটাই হচ্ছে পৃথিবী, কারণ পৃথিবী এক একজন এক এক রকম বলছে। আমরা ধরে নিচ্ছি কমলা লেবুর মতো, এটা আপনারা শুনেছেন, কেউ বলছে গামলার মতো, কেউ বলছে কমলা লেবুর মতো, কেউ বলছে থালার মতো। আমরা ধরে নিচ্ছি এরকম একটা কমলা লেবুর মতোই হচ্ছে, যদি এটা কমলা হয় না, এটা মালটা হয়ে গেছে হোক, এটাই হচ্ছে পৃথিবী, তাই না? এটাই হচ্ছে পৃথিবী। এখন দেখেন এই যে পৃথিবী, আমাদের বসবাস হচ্ছে ভূপৃষ্ঠে। এই হলো ভূপৃষ্ঠ, এই হলো ভূপৃষ্ঠ। আমাদের বসবাস কোথায়? ভূপৃষ্ঠে। এইগুলো কি? এই যে এখান থেকে এগুলো কি? এই ভেতরে এটা হলো ভূ অভ্যন্তরের গঠন, বিভিন্ন স্তর। এখানে আপনার মানে বিভিন্ন মণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল রয়েছে। এই যে এই জায়গাটা এই যে আমাদের বসবাস হচ্ছে এখানে ভূপৃষ্ঠে, এই জায়গাটা হচ্ছে আপনার পৃষ্ঠ। আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে আমাদের বিল্ডিং বলেন, আমাদের যা কিছু বলেন, বাড়ি গাড়ি যা বলেন, সব কিছু এটার উপরে। এই যে মাটি, এই মাটি গর্ত করলে আমরা পানি পাবো, পানির পরে আমরা কি পাবো? খনিজ। এই খনিজ পর্যন্ত সৃষ্টিকর্তা আমাদের যাওয়ার ক্ষমতা দিয়েছে, তারপরে আর দেয় নাই। খনিজের পরে আমরা পাবো আগ্নেয় লাভা। এই লাভা ভেদ করার সুযোগ দেয় নাই। ধরেন এটা যদি বাংলাদেশ হয়, এটা হলো চিলি, তাহলে এই যে বাংলাদেশ থেকে চিলিতে আমরা এই যে সোজা গেলেই তো সহজ হইতো, কিন্তু এই সোজা যাওয়ার কোনো সুযোগ নাই, হয় আকাশপথে, না হলে এই যে এখান দিয়ে জাহাজে। ব্যাপারটা এরকমই। এখন এই যে মানচিত্র আপনারা বাজারে দেখেন, যে এই যে চৌড়া চৌড়া মানচিত্র, এটা পৃথিবী না, এটা পৃথিবীর ভূপৃষ্ঠের একটা ইমেজ। পৃথিবীর ভূপৃষ্ঠের একটা ইমেজ, এটা আসলে মানচিত্র না। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে ভূপৃষ্ঠটাকে আমি আপনাকে এখানে এইভাবে দেখাচ্ছি, অর্থাৎ মেলে ধরে দেখাচ্ছি আপনাকে। ইন্টারাপ্ট হয় কেন? কালকে আচ্ছা, ওইটার কোনো কারণে যদি হয় ওটা বন্ধ করে দেন। মানে ওইটার কারণে ইন্টারাপ্ট হয় কিনা? আচ্ছা, নেটের কারণে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হলো পৃথিবী, তাই তো? পৃথিবীর ভূপৃষ্ঠটাকে আমরা দেখাবো, এই ভূপৃষ্ঠে আমরা মহাসাগরগুলোকে দেখাবো। আগে আমরা একটু দিক চিনি, কোনটা কোন দিক। এই যে একটা প্লাস চিহ্ন দিয়ে দিক চেনা সম্ভব। এইটা পৃথিবীর উত্তর দিক, এইটা পৃথিবীর দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। যদি না চিনেন তাহলে এরকম দাঁড়াবেন, এই যে হাত প্রসারিত করে দাঁড়াবেন, এই যে মাথা,
এইটাকে কি মনে করবেন? উত্তর। কি মনে করবেন? উত্তর। এই যে নিচের দিকে পা পা ঠ্যাং, এটার দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। একটু নাচও হয়ে গেল, দিকও চেনা হয়ে গেল, তাই তো? তাহলে এইভাবে করে আপনি আপনার দিকগুলো নির্ণয় করতে পারবেন। আসেন আমরা এই যে এখানে যে দিকটা দেখলাম, যদি তাই হয়, কথা যদি সঠিক হয়, তাহলে যে কাজটা করতে হবে সেটি হলো আমাদের এই যে যে জায়গাটা, এই যে যে একদম উপরে, আমি একটু উপরে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে, একদম উপরের দিকটা বোর্ডের, এই বোর্ডের উপরের দিকটাকে আমরা বলবো উত্তর দিক। কি বলবো? উত্তর দিক। এইটা নর্থ। আর একদম নিচে এইটাকে বলবো সাউথ। আর একদম এই দিকে বলবো কি? ইস্ট। আর একদম এই দিকে কি বলবো? ওয়েস্ট। তাহলে এই বোর্ডটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিলাম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ভাগ করে নিলাম। আগে আপনি দিক চেনেন। এখন একটু খেয়াল করেন, আমরা ভাগ করেছি। আপনার কাছে যদি মানচিত্র থাকে, এই দিকটায় গেলে আপনি দেখতে পাবেন একটা মহাসাগর আছে। এই মহাসাগরটার নামই হচ্ছে প্রশান্ত মহাসাগর। আবার মানচিত্রের এই দিকটায় গেলেও দেখবেন একটা মহাসাগরের নাম আছে, এখানে আসলেও দেখতে পাবেন প্রশান্ত মহাসাগর। এখন এই যে পূর্ব এবং পশ্চিম দুই দিকে যে আপনি প্রশান্ত মহাসাগর দেখতে পাইলেন, আসলে কি পৃথিবীর দুই দিকে প্রশান্ত মহাসাগর? না। কারণ আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আসলে প্রশান্ত আসলে পৃথিবী কি গোলাকার, এটা তো আপনি জানেন। তার মানে এই বোর্ডটা যদি আমরা পিছন দিয়ে ভাঁজ করি, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই পূর্ব আর পশ্চিম দিক এরকম এক হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? এই পূর্ব দিক আর পশ্চিম দিক এরকম এক হয়ে যাবে। পূর্ব আর পশ্চিম এক হয়ে গেলে কি হয়ে গেল? এই পাশ আর এই পাশ মিশে গেল। তার মানে হচ্ছে আমাদের এই দুইটা জায়গায় এক হয়ে গেল। এর মানে হচ্ছে যে এই যে পূর্ব পশ্চিম, তার মানে কি প্রশান্ত মহাসাগর একটাই। আমরা আপনাকে প্রথমেই 5টা মহাসাগরের নাম লিখে দিয়েছি। আপনি এখন, হ্যাঁ অবশ্যই তুলবেন, আপনি এখন লিখবেন, শিরোনাম করেন প্রশান্ত মহাসাগর। আপনি শিরোনাম করবেন প্রশান্ত মহাসাগর, শিরোনাম করবেন প্রশান্ত মহাসাগর। লেখেন, এটি পৃথিবীর বৃহত্তম মহাসাগর। লিখবেন পৃথিবীর বৃহত্তম প্রশস্ততম গভীরতম মহাসাগর। এই কয়টা। যদি পরীক্ষায় আসে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি, যদি পরীক্ষায় আসে পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি, যদি পরীক্ষায় আসে পৃথিবীর প্রশস্ততম মহাসাগর কোনটি, যা কিছুই বলুক না কেন, আপনি উত্তর দিবেন কি? আপনি উত্তর দিবেন প্রশান্ত মহাসাগর। অর্থাৎ বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম যে কথাই বলা হোক না কেন, আপনি উত্তর দিবেন প্রশান্ত মহাসাগর। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, এই যে গভীরতম কথাটা বলছি, এই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটা পরীক্ষায় আসে, এটা প্রাইমারির পরীক্ষায়ও আসতে পারে। মারিয়ানা ট্রেঞ্চ, এই যে মারিয়ানা ট্রেঞ্চ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, যা অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। এর গভীরতা হলো 11,033 মিটার। তাহলে লিখবেন প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ, এর গভীরতা 11,033 মিটার। আই রিপিট, প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ, এর গভীরতা 11,033 মিটার। নিচে লিখবেন এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। তাহলে দুইটা বিষয়, প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীরও গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি আরেকবার বলি,
পৃথিবীর বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা পৃথিবীরও গভীরতম, এটা প্রশান্ত মহাসাগরেরও গভীরতম স্থান। এর গভীরতা হচ্ছে 11,033 মিটার। এর গভীরতা হচ্ছে 11,033 মিটার। আশা করি কেউ ভুল করবেন না। আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো একটা রিপ রয়েছে। রিপ, এই রিপটা কি এটা আগে একটু বলি। অন্তরীপ, এর ইংরেজি হলো কেপ। কেপ এত কঠিন কথা না বললেও পারতাম, তারপরেও বলতেছি। ভূমি ক্রমশ সরু হয়ে সাগর, মহাসাগর বা উপসাগরে পরিণত হলে বা পতিত হলে এই পতিত স্থানকে বলা হয় রিপ। আবারও বলি, ভূমি ক্রমশ সরু হয়ে সাগর, মহাসাগর কিংবা উপসাগরে পতিত হলে এই পতিত স্থানকে বলা হয় রিপ বা অন্তরীপ। আমার কথা বুঝতে পেরেছেন? তো এখানে একটা রিপ আছে, যে রিপটার নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিপ। কি নাম? গ্রেট ব্যারিয়ার রিপ। এইটা হলো বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। তাহলে কিভাবে লিখবেন আমি একটু বলে দেই। লেখেন, গ্রেট ব্যারিয়ার রিপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। রিপ কি তা আপনাকে বুঝাইছি, আর বোঝানোর দরকার নাই। লিখবেন গ্রেট ব্যারিয়ার রিপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। লিখবেন এটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। এটা প্রবাল পড়ে পড়ে এই প্রাচীরটা তৈরি হয়েছে। লিখবেন গ্রেট ব্যারিয়ার রিপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রবাল প্রাচীর। তাহলে পরীক্ষা আসতেই পারে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? তাহলে আপনি কি উত্তর দিবেন? গ্রেট ব্যারিয়ার রিপ। এখন এখানে একটা কথা আছে যে পৃথিবীর সবচেয়ে বড় রিপ কোনটা, অন্তরীপ কোনটা? নোট লেখেন, নোট লেখেন। পৃথিবীর বৃহত্তম অন্তরীপ, পৃথিবীর বৃহত্তম অন্তরীপ উত্তমাশা অন্তরীপ। উত্তমাশা অন্তরীপ, পৃথিবীর বৃহত্তম অন্তরীপের নাম উত্তমাশা অন্তরীপ। এটি দক্ষিণ আফ্রিকার দক্ষিণে অবস্থিত। আর যদি মহাসাগরের কথা আছে তাহলে ভারত মহাসাগরে অবস্থিত। ভারত মহাসাগরে পতিত। আমি কথাটা বোঝাই দিচ্ছি, একটু কঠিন হয়ে গেল কিনা জানি না। আমরা ছিলাম হচ্ছে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে ছিল কি? গ্রেট ব্যারিয়ার রিপ। যে গ্রেট ব্যারিয়ার রিপ কি? এই গ্রেট ব্যারিয়ার রিপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এখন আপনাদেরকে আমি দেখালাম যে অন্তরীপ অর্থাৎ রিপ, অন্তরীপ, যদি কথাটা বলে অন্তরীপ, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অন্তরীপ হচ্ছে উত্তমাশা অন্তরীপ। এই উত্তমাশা অন্তরীপের ইংরেজি হলো কেপ অফ গুড হোপ। এর ইংরেজি কি? কেপ অফ গুড হোপ। উত্তমাশার ইংরেজি কেপ অফ গুড হোপ। এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকার দক্ষিণে এবং এটি ভারত মহাসাগরে পতিত হয়েছে। এখন যদি বলে উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত, আপনি দিবেন দক্ষিণ আফ্রিকা। যদি বলে উত্তমাশা অন্তরীপ কোন মহাসাগরে পতিত হয়েছে, তাহলে আপনি দিবেন ভারত মহাসাগর। এই তো। তা আশা করি বুঝতে পেরেছেন। আর টেনশনের কোনো কারণ নাই, লিখতে থাকেন। যদি কোনো কথা আপনি না বুঝেন বা কোনো কথা যদি স্ক্রিপ্ট হয়ে যায়, আপনি কিন্তু এই রেকর্ডিংটা আবার চালিয়ে দেখতে পাবেন। মানে সিক্রেট গ্রুপে ক্লাসের সুবিধাই এটা। এটা টিচারদের লস, আপনার লাভ। হ্যাঁ, আপনার লাভ, টিচারদের লস। আপনি ক্লাসটা, আমি বলছি এই যে যতদিন চলবে ততদিন এই ক্লাসটা থাকবে, 1 মাস থাকবে। এই 1 মাস পর্যন্ত আপনি এগুলো দেখে দেখে নিজে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমরা আলোচনায় ছিলাম কিন্তু প্রশান্ত মহাসাগরের। তাহলে প্রশান্ত মহাসাগর নিয়ে অনেক কথা বলেছি।
এখন আরেকটা কথা আমরা লিখব যেটা পরীক্ষায় আসে, এই যে প্রশান্ত মহাসাগর, এটা দেখতে একটা বৃহত্তম ত্রিভুজের মতো, জ্যামিতিক যে ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মতো। তাহলে লিখবেন প্রশান্ত মহাসাগর দেখতে বৃহৎ আকার ত্রিভুজের মতো, বৃহৎ আকার ত্রিভুজ, বৃহৎ আকার ত্রিভুজের মতো। এই প্রশান্ত মহাসাগর দেখতে বৃহৎ আকার ত্রিভুজের মতো, লিখে ফেলেন। প্রশান্ত মহাসাগর দেখতে বৃহৎ আকার ত্রিভুজের মতো। এখন আমরা 2 নাম্বার দিয়ে লিখব আটলান্টিক মহাসাগর, 2 নাম্বার দিয়ে লিখব আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরটা ঠিক এইখানে অবস্থিত, এই যে এরকম। এখন আমি যেভাবে আর্ট করছি তাতে কি মনে হচ্ছে? ইংরেজি বর্ণ এস আকৃতির মনে হচ্ছে না? এস। তাহলে আটলান্টিক মহাসাগর শিরোনাম করে লিখবেন এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, সেকেন্ড লার্জেস্ট। আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। লেখেন এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, এস আকৃতির। ওকে, আরও অনেক তথ্য আছে আপনাদের পিডিএফে দেখবেন, এই মহাসাগরের ইয়ে দিয়ে দিয়েছি, আয়তন দিয়ে দিয়েছি, সব আছে, কিন্তু লাগবে না, আমি যা পড়াচ্ছি তাই লাগবে। আমি অতিরিক্ত একটু দিয়ে দিয়েছি, যদি কারো ডিজাইর থাকে পড়ে নেবেন, কোনো প্রয়োজন নাই। যেমন আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম পুয়ের্তো রিকা, এটা পরীক্ষায় আসবে না, এসব আসে না, এই জন্য দরকার নাই। আমি যতটুকু পড়াচ্ছি এইটুকু আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। 3 নম্বরে লিখবেন ভারত মহাসাগর। এই যে ভারত মহাসাগর থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? এই ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে সুন্দা ট্রেন্স, এইটা লিখে রাখেন। ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম সুন্দা ট্রেন্স। আরেকটু নিচে লিখি আমরা, হ্যাঁ, এই যে ভারত মহাসাগর, এর গভীরতম স্থানের নাম হচ্ছে সুন্দা ট্রেন্স, সুন্দা ট্রেন্স, ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগর লিখলাম আমরা, হ্যাঁ, ওকে। তাহলে প্রশান্ত হলো, আটলান্টিক হলো, ভারত হলো। তাহলে আটলান্টিক দেখাইছি, এখন একটু জায়গা বাছাই, হ্যাঁ, একটু আটলান্টিক এখানে জাস্ট লিখে রাখি, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। আমি এই যে যে লিখতেছি, যে মহাসাগরটা পৃথিবীর যেখানে অবস্থিত সেই অনুযায়ী কিন্তু লিখতেছি। অতএব আপনি একই সাথে কিন্তু মহাসাগরগুলোর অবস্থান দেখতেছেন, একই সাথে আপনি মহাসাগরগুলির অবস্থান দেখতেছেন। এতে কি হবে? আপনার মনে রাখতে খুব সুবিধা হবে, আপনি খুব উপকৃত হবেন এর কারণে। তাহলে আরেকটা মহাসাগরের কথা আমরা একটু বলি, যেটা হলো উত্তর মহাসাগর। এর আরেক নাম হচ্ছে আর্কটিক, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর শিরোনাম করবেন। এখানে আপনার অল্প একটু পড়া আছে, সামান্য একটু পড়তে হবে। সেটা হলো এটা পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, এটা লিখবেন। এটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, এইটা একটু লিখতে হবে। উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, আর এর গভীরতম স্থানের নাম হচ্ছে ইউরো বেসিন। ইউরো বেসিন, ইউরো বেসিন। একটু আপ ডাউন করতেছে, যার কারণে অনেক সময় ব্লার দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে।
টেনশন করার কোনো দরকার নাই, আমি এটা জাস্ট ঠিক করে দিব। উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর, আমি বলেছি। এর গভীরতম স্থানের নাম হচ্ছে কি? ইউরো বেসিন। এইটুকু লিখলেই হবে, আর লাগবে না। বুঝতে পেরেছেন আমার কথা? কি লিখছে? আচ্ছা, আমি আবার বলি, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর, এর গভীরতম স্থানের নাম হচ্ছে ইউরো বেসিন। এখন আরেকটা মহাসাগর বাকি থাকলো, যার নাম আমি একটু নিচে লিখে রাখলাম, পরে দেখাবো, এখন ক্যামেরায় ধরতেছে না, পরে পরে দেখাবো। সেটা হলো দক্ষিণ মহাসাগর। এখন দক্ষিণ মহাসাগর দক্ষিণ দিকে, এটা তো বুঝতেই পারছেন, বা অ্যান্টার্কটিক মহাসাগর। এটা যখন অ্যান্টার্কটিকা মহাদেশ দেখাবো আপনাদেরকে, তখন ক্লিয়ার করব। অ্যান্টার্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর, আমি দক্ষিণ দিকে লিখে রেখেছি, দেখার দরকার নেই, পরে দেখে নিন। আমরা মহাসাগর লিখছি, কমপ্লিট, মহাসাগর লেখা কমপ্লিট। যদি প্রাইমারি পরীক্ষায় মহাসাগর থেকে কোনো প্রশ্ন আসে, এর মধ্য থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। আর কালকে ক্লাস টেস্ট হবে, সেই ক্লাস টেস্টের প্রশ্নগুলো অবশ্যই আপনি গুরুত্ব সহকারে পরীক্ষা দিবেন। যে প্রশ্নগুলো পারবেন না, সেই প্রশ্নগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন। এই যে ক্লাস টেস্টের যে প্রশ্ন, ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম সুন্দর ট্রেন্স। আচ্ছা, আপনার কাজ হচ্ছে একটা খাতা বানাবেন, সাবজেক্টিভ, মানে সাবজেক্ট ভিত্তিক একটা খাতা বানাবেন। এই খাতার মধ্যে আপনি ক্লাস লেকচার প্লাস ক্লাস টেস্ট যে 20 মার্কের উপরে হবে, সেই 20টি প্রশ্ন আপনি খাতায় লিখবেন, লিখে পড়বেন। পরীক্ষার পরে এই 20টি প্রশ্ন আপনি খাতায় লিখে পড়বেন। এতে আপনার উপকার যেটা হবে সেটা হচ্ছে, 2-1টা প্রশ্ন যদি ভুল করেন, 2, 4, 5টা, এটা আপনার পড়া হয়ে যাবে। এটা প্রাইমারি পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ভুল হবে না। মনে রাখবেন, প্রাইমারির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এই কারণেই, কারণ এইখানে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়। বর্তমান দেখবেন যে বিসিএস প্রস্তুতি নিচ্ছে, সেও প্রাইমারি পরীক্ষা দেয়। এই জন্য এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়ে গেছে। এই বেশি প্রতিযোগিতার ক্ষেত্রে টিকে থাকতে হলে আপনাকে ভালো করতে হবে। আমরা এখন শিরোনাম করব সাগর, সামান্য একটু পড়ব সাগর নিয়ে আমরা। বলে রাখি, এই যে সাগর উপসাগর যা কিছু পড়াচ্ছি, নদ নদীও পড়াবো আজকে, এই যে যা কিছু পড়াচ্ছি এগুলো আন্তর্জাতিক, বাংলাদেশেরগুলো বাংলাদেশ সাবজেক্টের মধ্যে গিয়ে পড়াবো। বুঝতে পেরেছেন? এখানে আপনার সমুদ্র সৈকত কক্সবাজার পড়াবো না, বাট এখানে কি পড়াবো, এখানে আন্তর্জাতিক যে সাগরগুলো রয়েছে, যে বিভিন্ন দেশে যে সাগরগুলো রয়েছে, সেইগুলোর সাথে পরিচিত করাবো। আগে সাগরটা আমরা বুঝি। মহাসাগরে লিখছিলাম 3 দিকে বা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু সাগরে লিখবেন, মহাসাগরে লিখছিলাম চতুর্দিকে জলরাশি, বিস্তীর্ণ জলরাশি। আর সাগর হলো 3 দিকে বা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট। এক কথায় যেগুলো মানে একটু ছোট, ওইগুলোকে আমরা সাগর বলি, মহাসাগরের মতোই দেখতে। তাহলে লেখেন, 3 দিকে বা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, 3 দিকে বা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট। 3 দিকে বা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট, তাকে সাগর বলা হয়। 3 দিকে বা 4 দিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট, তাকে সাগর বলা হয়। লিখবেন, পৃথিবীর বৃহত্তম সাগরের নাম দক্ষিণ চীন সাগর। বৃহত্তম সাগর, এই বৃহত্তম সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। আর গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর। পরীক্ষা আসলে এইটুকুই সাগর থেকে।
তারপরেও আমি আপনাদেরকে বেশ কিছু সাগরের সাথে পরিচয় করাই দিব, পরীক্ষা আসলে এইটুকুই। অর্থাৎ বৃহত্তম হচ্ছে দক্ষিণ চীন সাগর, আর গভীরতম সাগরের নাম কি ভাই? ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর, এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আবার অনেক সময় কঠিন প্রশ্ন করলে কোন সাগর কোন মহাসাগরে অবস্থিত এই প্রশ্নও করে, কিন্তু আপনাদের প্রাইমারিতে এই প্রশ্ন করবে না ভাই, এত কঠিন প্রশ্ন করবে না। তারপর আমি যেভাবে দেখাবো যদি প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন, আমি আশাবাদী। এবার আমরা মহাসাগরের পর সাগর নিয়ে কথা বলেছি, একই সাথে উপসাগর নিয়ে কথা বলবো, তারপরে কিছু সাগর উপসাগর আপনাদেরকে দেখাবো। দেখেন উপসাগরটা কি? উপসাগরটা আসলে এরকম, মানে তিন দিকে স্থল, একদিকে জল। এই যে জল, এটা কি? স্থল। তাহলে লেখেন উপসাগরে, লেখেন তিন দিকে স্থল, একদিকে জল থাকলে, আমি কিন্তু সংক্ষেপে বোঝানোর জন্য, আপনার চিনিয়ে দেওয়ার জন্য এভাবে পড়াচ্ছি। লিখবেন তিন দিকে স্থল, একদিকে জল থাকলে তাকে উপসাগর বলে। তিন দিকে স্থল, একদিকে জল থাকলে তাকে উপসাগর বলে। আমি খুব সংক্ষেপে আপনাকে উপসাগরটা চেনাচ্ছি, এরপরে কিছু উপসাগর আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আপনি যেটি লিখবেন, আচ্ছা এই যে উপসাগরের মধ্যে ভাগ আছে, সেই ভাগগুলো কি আমি আপনাকে একটু বোঝাচ্ছি, একটু ওয়েট করেন। এটা একটু চার্জ নেই। আচ্ছা, তো উপসাগর আমরা কোনোটাকে বে বলি, আবার কোনোটাকে বলি গাল্প। এই যে বে আর গাল্পের মধ্যে পার্থক্য কি? কঠিন কোনো পার্থক্য নেই। গাল্পটা হচ্ছে বৃহত্তম, অর্থাৎ বিশাল বিশাল উপসাগরগুলোকে গাল্প বলা হয়, আর বে বলা হয় ক্ষুদ্রতমগুলোকে। এরপরে আরও আছে, ফ্রোজেন আছে, খাড়ি, আমি ওই পর্যন্ত যাব না। গাল্প হচ্ছে বৃহত্তম, আর বে হচ্ছে ক্ষুদ্রতম। এখন আপনি লিখবেন যে পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম একদম সবচেয়ে বড়, সেটা হলো মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর। এখন এটা কিন্তু আবার মানে গাল্প, মানে বলা হয় গাল্প অফ মেক্সিকো, বলা হয় কি? গাল্প অফ মেক্সিকো। তাহলে মেক্সিকো উপসাগর বা গাল্প অফ মেক্সিকো, এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। এখন যদি আপনাকে বলা হয় এশিয়ার সবচেয়ে বড় কোনটা, বা বে হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় কোনটা, বে, তাহলে বে অফ বেঙ্গল, আমাদের দক্ষিণ দিকে যেটা আছে, বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। আমি আবারও বলতেছি, যদি বলে শুধু প্রশ্ন যদি করে যে পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি, যদি শুধু প্রশ্ন করা হয় পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি, তাহলে উত্তর দিবেন মেক্সিকো উপসাগর। যদি বলে বে হিসেবে পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি, তাহলে উত্তর দেবেন বঙ্গোপসাগর। অথবা যদি আসে পরীক্ষায় এশিয়ার বৃহত্তম উপসাগর কোনটি, তাহলে উত্তর দিবেন বঙ্গোপসাগর। তাহলে আমরা সাগর উপসাগর সম্পর্কে একটু জানলাম। আমরা কিছু সাগর উপসাগর সম্পর্কে মানে একটু চেনার চেষ্টা করি। আসেন, এই দিকটায় আপনি গিয়ে যে সাগরটা পাবেন, এই সাগরটার নাম আসলে বেরিং সাগর। এই বেরিং সাগর যার সাথে গিয়ে মিশবে, এর নাম আসলে চুক্তি সাগর। সব দেখতে পারবেন না, বাট একটা মানচিত্র যদি আপনার কাছে থাকতো তাহলে ভালো হতো। চুক্তি, এটার নাম হচ্ছে চুক্তি সাগর। বেরিং সাগর এর এই পাশে গিয়ে কি পাবেন? চুক্তি সাগর। আচ্ছা দেখাই দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নাই, দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এই যে চুক্তি সাগর, এর এই পাশে এসে যেটা পাবেন আপনি সেটা হলো আলাস্কা। এই আলাস্কা হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য, যদি এটা রাশিয়ার কাছ থেকে কিনেছিল। আলাস্কাকে পাবেন। এবার এর এই দিক দিয়ে হলো রাশিয়া, এর এই দিক দিয়ে হচ্ছে কি রাশিয়া। এখন একটু খেয়াল করেন, এই জায়গা আর একটা সাগর পাবেন, এর নাম হচ্ছে ওকটস্ক সাগর। এতগুলো আপনাদের লাগবে না, আমি জাস্ট ক্লাসের স্বার্থে দেখাচ্ছি, কেউ আর ভয় পায়েন না। এই রাষ্ট্রটার নাম হচ্ছে রাশিয়া। তাহলে এই ওকটস্ক সাগর, এই দিকে একটা দ্বীপ আছে, এর নাম শাখালিন দ্বীপ। এই ওকটস্ক সাগর চলে আসবে জাপান সাগরের সাথে। জাপান সাগর, এই জায়গা যে রাষ্ট্রটা আছে পৃথিবীর সর্বপূর্বে, এই রাষ্ট্রটার নাম হচ্ছে জাপান। এই যে রাশিয়া, এর এই দিকে আসলে আপনি মঙ্গোলিয়া পাবেন, মঙ্গোলিয়া পাবেন। এর এই দিক দিয়ে আসলে আপনি নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া পাবেন। আর এই জাপান সাগর যার সাথে গিয়ে মিলবে সেটি হলো পূর্ব চীন সাগর। কার সাথে মিলল? পূর্ব চীন সাগরের সাথে। আর এর এই জায়গা দিয়ে যেটা পাবেন, এইটার নাম করোনার জন্মদাতা চায়না, করোনা ভাইরাস। এইখানে পাবেন তাইওয়ান নামে একটা দ্বীপ, তাইওয়ান। এই যে পূর্ব চীন সাগর এসে মিলবে দক্ষিণ চীন সাগরের সাথে। এই যে আমি এতক্ষণ এই দক্ষিণ চীন সাগর দেখানোর জন্য এতক্ষণ চেষ্টা করলাম, অর্থাৎ এটা হচ্ছে কি দক্ষিণ চীন সাগর। এটাই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সাগর। এই বৃহত্তম সাগরের নাম দক্ষিণ চীন সাগর, যেটা একটু আগে লিখিয়েছি আপনাদেরকে, এটা হলো দক্ষিণ চীন সাগর। আশা করি বুঝতে পেরেছেন। নেপাল পাবেন, ভুটান পাবেন, ইন্ডিয়া পাবেন, বাংলাদেশ পাবেন, বঙ্গোপসাগর পাবেন। জায়গা কম তো, ওই মনিটরটা একটু, বঙ্গোপসাগর পাচ্ছেন। আচ্ছা, এই যে আমরা একটু আগে যে বঙ্গোপসাগরের কথা বলেছি, সেই বঙ্গোপসাগরে এই যে এটা, এদিকে গেলে মায়ানমার, এইটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া, মায়ানমার, মালয়েশিয়া, এই যে রাষ্ট্রগুলো পাবেন। অর্থাৎ এখানে আপনি যে রাষ্ট্রগুলো পাবেন, যে ভিয়েতনাম, সিঙ্গাপুর, এই যে দিক দিয়ে মায়ানমার, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, এই রাষ্ট্রগুলো এদিকে পাবেন। আসিয়ানের সদস্য, পূর্ব তিমুর বাদে সবগুলোই আসিয়ানের সদস্য। একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, টেনশন করেন না, সহজ হয়ে যাবে, একদম টেনশন করার দরকার নাই। তো এই যে আমি এতক্ষণ যে দেখালাম, আমি সাগরগুলো দেখাইলাম, অর্থাৎ আমাদের এই যে ওকটস্ক সাগর, জাপান সাগর, পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর, বঙ্গোপসাগর, এইগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। এর এদিকে এসেও আপনি আরও পাবেন, এগুলো কালকের আলোচনার বিষয়, আজকে আলোচনার বিষয় না। আর যেটা আপনাদেরকে দেখানো হয় নাই সেটি হলো এই যে আলাস্কা দেখাইছি, তার মানে আলাস্কা কি এখানেও মানে একই তো, ব্যাপারটা একই। আলাস্কা তো দুইটা না, একটাই। আপনি ওই যে মহাসাগরের মতোই যখন দুই পাশ এক করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে ঘটনা কি। এই যে দেখেন, আমি আবার একটু ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। এই যে আলাস্কা, এর এদিক দিয়ে হলো ভাই কানাডা, এর এইখানে হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউএসএ, এর এইখানে হচ্ছে মেক্সিকো, এইটা হলো গালফ অফ মেক্সিকো, মানে মেক্সিকো উপসাগর, এইটার নাম মেক্সিকো উপসাগর। এই যে মেক্সিকো উপসাগর, এই যে অংশ যুক্তরাষ্ট্র, এইখানে আপনি মধ্য আমেরিকা পাবেন, পানামা, এল সালভেদর, গুয়েতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, বেলিজ, এই রাষ্ট্রগুলো এখানে পাবেন। আর এখান দিয়ে আপনি ক্যারিবিয়ান অঞ্চল পাবেন, যেটা কলম্বাস আবিষ্কার করছিল যে আমেরিকা,
যেখানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ যেখানে গিয়ে উঠছিল, এখানে আপনি ডোমিনিকা প্রজাতন্ত্র, বাহামা দ্বীপপুঞ্জ, কিউবা, পুয়ের্তো রিকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স, সেন্ট লুসিয়া, জ্যামাইকা, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, এই রাষ্ট্রগুলো পাবেন। আপনার মুখস্থ করতে হবে না আমার মতো, এইগুলোর রাজধানী মুদ্রা পরীক্ষায় আসে, আপনাদের মুখস্থ করাই দেবো, টেনশন করেন না। এই যে দেখেন, ওখানে সাউন্ডটা কমাই দিতে হবে। এত ব্যাকে কেন? ওটা তো ব্যাকে চলে গেছে, অনেক ব্যাকে চলে গেছে। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, তাহলে আমরা যেদিকে আপনাকে নিয়ে যাচ্ছি, মহাসাগর, সাগর থেকে উপসাগর দেখালাম, বঙ্গোপসাগরও দেখছেন, মেক্সিকো উপসাগরও দেখছেন। আচ্ছা, এখন উপসাগরের পর ধরেন আমরা যদি বলি যে দ্বীপের কথা, দ্বীপ কি? দ্বীপ হলো চারদিকে জলরাশি, মাঝখানে স্থল বা ভূখণ্ড, এটা দ্বীপ। এখন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড, এটা। তাহলে খাতায় লিখবেন, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড লিখবেন। এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু ইউরোপের ডেনমার্কের মালিকানায় রয়েছে, বা ইউরোপের ডেনমার্কের অধীনে রয়েছে। আবারও বলতেছি, এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, অর্থাৎ এই যে এই অংশটা মিলে হলো উত্তর আমেরিকা। এই যে কানাডা, যুক্তরাষ্ট্র, এই যে এখানে মধ্য আমেরিকা, এখানে ক্যারিবিয়ান অঞ্চল, এই মোট মিলে এখানে দেশ আছে 23টি। এই 23টি দেশ মিলে হচ্ছে উত্তর আমেরিকা। এই 23টি দেশ নিয়ে কি আমেরিকা? উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হচ্ছে কি? গ্রিনল্যান্ড। যদি পরীক্ষায় আসে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান কোথায়, তাহলে আপনি ইউরোপ দিতে পারবেন না। ভৌগোলিক শব্দটা বললে আপনার দিতে হবে উত্তর আমেরিকা। আর যদি ভৌগোলিক শব্দটা ইউজ না করে যদি বলে গ্রিনল্যান্ড কাদের অধীনে আছে বা কার মালিকানায় রয়েছে, তাহলে ইউরোপের যদি অপশনে থাকে ইউরোপ, না থেকে যদি ডেনমার্ক থাকে ডেনমার্ক, কারণ ডেনমার্ক হচ্ছে ইউরোপেরই একটা রাষ্ট্র। তাহলে মনে রাখবেন, গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু ইউরোপের ডেনমার্কের অধীনে রয়েছে। এবার দ্বীপ থেকে আমরা চলে যাব বদ্বীপ। বদ্বীপ, বদ্বীপ কি? লেখেন, শিরোনাম করেন বদ্বীপ, শিরোনাম করবেন বদ্বীপ, শিরোনাম বদ্বীপ লেখেন। দেখতে ভৌগোলিক আকৃতি দেখতে ব্যঞ্জনবর্ণ বয়ের মতো। ভৌগোলিক আকৃতি দেখতে ব্যঞ্জনবর্ণ বয়ের মতো। ভৌগোলিক আকৃতি দেখতে ব্যঞ্জনবর্ণ বয়ের মতো, অথবা ডেল্টা চিহ্নের মতো। ডেল্টা চিহ্ন যে এটাকে ত্রিভুজও, আবার ত্রিভুজও বলতে পারেন। এই যে যেমন আমাদের সরকার কি করছে, ডেল্টা প্ল্যান করছে, বদ্বীপ পরিকল্পনা করছে। তাহলে আপনি লিখবেন ভৌগোলিক আয়তন দেখতে ব্যঞ্জনবর্ণ বয়ের মতো, অথবা ডেল্টা চিহ্নের মতো। ডেল্টা, ডেল্টা, এই ডেল্টার বাংলাই হচ্ছে বদ্বীপ। ডেল্টার বাংলা কি? যারা পরিসংখ্যান করছেন তারা বুঝতে পারবেন। ডেল্টার বাংলা হচ্ছে বদ্বীপ, বা ডেল্টা চিহ্নের মতো বা ত্রিভুজের মতো, তাকে বদ্বীপ বলা হয়। আগে বদ্বীপটা কি বুঝে নেন। ভৌগোলিক আকৃতি দেখতে ব্যঞ্জনবর্ণ বয়ের মতো, অথবা ত্রিভুজের মতো, অথবা ডেল্টা চিহ্নের মতো, তাকে বদ্বীপ বলে। দুইটা প্রশ্ন এখান থেকে আসে, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? দেখতে প্রবলেম হয়, ঝাপসা মাঝে মাঝে হচ্ছে, এটা নেটওয়ার্কের কারণে হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। ফার্স্টটা আবার বলেন, কোন ফার্স্টটা খেয়াল নাই আর। আচ্ছা দেখেন, তাহলে
আপনি কি করবেন, লেখেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দুইটা প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসতে পারে। একটা হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। আর যদি বলে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, তাহলে উত্তর হবে সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। এটা উত্তর দিবেন যথাযথভাবে। বদ্বীপ থেকে যদি প্রশ্ন আসে, এই দুইটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হবে না। এই দুইটা প্রশ্ন আপনি ভালো করে, গ্রিনল্যান্ডের ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, গ্রিনল্যান্ড অনেকবার বলছি, 4বার 5বার বলছি। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায়, আর অধীনে রয়েছে ডেনমার্কের, ইউরোপের ডেনমার্কের। এরপরেও যদি লিখতে না পারেন, অবশ্যই রেকর্ডিং থাকবে, পরে দেখে নেবেন। দেখেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কি? সুন্দরবন। তাহলে আমরা বদ্বীপ নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, এখন আমরা কথা বলবো হ্রদ নিয়ে। হ্রদ, এই হ্রদের ইংরেজি হলো লেক। হ্রদ বা লেক নিয়ে যতটুকু পরীক্ষা আসতে পারে ঠিক ততটুকু নিয়ে কথা বলবো, বেশি কথা বলবো না। হ্রদ বা লেক, এটা নিয়ে কথা বলতেছি আমরা। লেখেন, হ্রদ তো চিনেন নাকি? লেক তো চিনেন। লেকের হলো চারদিকে স্থল হয়, তবে প্রাকৃতিক লেক আছে, আবার কৃত্রিম লেক আছে। যেমন আমাদের ধানমন্ডি লেক আছে। এই যে ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে দেখবেন লেক আছে, যেটাকে আমরা ধানমন্ডি লেক বলি। দেখবেন চারদিকে স্থল, সরু একটা জলরাশি। এখন এটা আসলে এক এক কারণে এক এক রকম সংজ্ঞা দেওয়া যেতে পারে। আমরা ওইদিকে না গিয়ে আমরা যেটা দেখব যে পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান। মানচিত্রে দেখবেন এটা লেখা আছে সাগর, আসলে সাগর না, এটা হলো হ্রদ, কাস্পিয়ান হ্রদ। বুঝতে পেরেছেন? আর যদি বলে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি, পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। বৈকাল। এই যে কাস্পিয়ান হ্রদ, এটা দেখবেন মধ্য এশিয়ায় কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এখান দিয়ে অবস্থিত। আর এই যে বৈকাল হ্রদ, এটা রাশিয়ায় দেখবেন। আচ্ছা, একটা দুইটা প্রশ্ন কি কি একটু ক্লিয়ার করি। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান হ্রদ। আর যদি বলে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল। এখন আরেকটা প্রশ্ন আসে, যদি বলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি? এখন এখানে আপনি বৃহত্তম পড়ে গেছেন, কিন্তু একটা লেজুরি লাগিয়ে দিয়েছে, পৃথিবীর বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি? তাহলে কিন্তু ভাই বৈকাল উত্তর হবে, তাইলে কিন্তু আপনার এই কাস্পিয়ান হবে না। আমি তিনটা প্রশ্ন রিপিট করতেছি, তিনটা প্রশ্ন আই রিপিট। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান, পৃথিবীর বৃহত্তম মিঠা পানির হ্রদ বৈকাল, পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল। আশা করি এরপরে আর কেউ ভুল করবেন না। স্যার ক্লিয়ার না? কি ক্লিয়ার না? বুঝলাম না, কি ক্লিয়ার না? আপনি কি ক্লিয়ার না তা আমি বুঝিনি। দেখেন, স্পেসিফিক কোশ্চেন করেন, কি ক্লিয়ার না। কারণ আপনি প্রশ্ন, আমি আলোচনার পরে প্রশ্ন আসে, তো কোনটার প্রশ্ন করেছেন আসলে আমি ক্লিয়ার বুঝিনি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হ্রদ নিয়ে কথা বলছিলাম। আমরা এখন যেটি নিয়ে কথা বলবো, আপনার কমেন্টসটা পড়তেছি। কাস্পিয়ানটা কোথায় আবার একটু বলেন। কাস্পিয়ানটা মধ্য এশিয়ায়, মিডিল এশিয়া, মিডিল এশিয়া, মধ্য এশিয়া। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি
খাল, খালে, খাল তো সবাই চিনেন কম বেশি নাকি? চিনেনি, কারণ আপনাদের বাড়ির আশেপাশে অনেক খাল আছে। কিন্তু বিশ্বাস করেন আপনাদের বাড়ির পাশের কোনো খাল পড়াবো না, 3টা খাল পড়াবো, যেটা সবচেয়ে বড় পৃথিবীর, অর্থাৎ আন্তর্জাতিক 3টা খাল পড়াবো। একটু খেয়াল করেন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হলো নর্থ আমেরিকা মহাদেশ, আর এইখানে আসলে আরেকটা মহাদেশ পাবেন, এইটার নাম হলো সাউথ আমেরিকা। এখানেও 12টা দেশ আছে দক্ষিণ আমেরিকায়, যে আপনাদের পছন্দের দেশগুলো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে, ভেনিজুয়েলা ইত্যাদি ইত্যাদি এই দেশগুলো এখানে আছে। আমি পরে আবার ক্যামেরা নিচের দিকে দিয়ে এটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আপাতত তো দেখা যাচ্ছে সাউথ আমেরিকা। আমরা কিন্তু দেখবেন মানচিত্রের ক্লাস মানে সারা বাংলাদেশে যত শিক্ষকগণ আছেন তারা মহাদেশ দিয়ে ক্লাস নেওয়া এবং একটা মানচিত্র ঝুলিয়ে ক্লাস নেয়। আমি কোনোদিন মানচিত্র দেখে ক্লাস নেইনি, আমি এভাবে আর্ট করে করে ক্লাস নিতে পছন্দ করি, এতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়, একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনার উপকারে আসবে, একটু খেয়াল করেন, কারণ অনলাইনে ক্লাস করতেছেন। হ্যাঁ, কি লিখছেন স্যার? লেখাগুলো কখনো বোঝা যাচ্ছে আবার যাচ্ছে না। শোনেন, যখন নেট মানে প্রবলেম হচ্ছে তখন ব্লার হচ্ছে, আমি কিন্তু ঠিক করে দিচ্ছি, এই কথাগুলো প্রথমে বলেছি। হ্যাঁ, এই কথাগুলো প্রথমে বলেছি যে আপনার কমেন্টস করার দরকার নাই, ঝাপসা দেখা গেলে আমি ঠিক করে দেবো। এটা নেট প্রবলেম দেখাচ্ছে আজকে বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে নেট আজকে ক্লিয়ার না, যার কারণে মাঝে মাঝে ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু আমার কথা তো শুনতে পাচ্ছেন ক্লিয়ার। অতএব কমেন্টস করার দরকার নাই, প্রবলেম হইলে আমি ঠিক করে দিব, বুঝতে পেরেছেন? মিঠা পানির লেক হচ্ছে বৈকাল, মিঠা পানির লেক হচ্ছে বৈকাল। ব্লার হইলে আমি ঠিক করে দিব, কমেন্টস করার দরকার নাই। প্রচুর বৃষ্টি, আবহাওয়া খারাপ, নেট প্রবলেম, আজকে নেটে মারাত্মক সমস্যা আজকে। দেখেন তাহলে এই যে দক্ষিণ আমেরিকার এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এখান দিয়ে একটা খাল গেছে, এই খাল থেকে প্রশ্ন হয়, এটার নাম পানামা খাল। তাহলে আমরা এখন শিরোনাম করব, পানামা খাল থেকে 3টা প্রশ্ন হতে পারে, তারপরে একটু মোটামুটি ডিটেলস লেখায় দিব। লেখেন পানামা খাল। লেখেন এটি পৃথিবীর গভীরতম খাল। এই প্রশ্নটা হতে পারে পরীক্ষায়, যে পৃথিবীর গভীরতম খালের নাম কি? তাহলে আপনি উত্তর দিবেন পানামা। পৃথিবীর গভীরতম খালের নাম কি? আপনি উত্তর দিবেন কি? পানামা। এখন একটা বিষয় দেখেন, পানামা থেকে যে প্রশ্নটা প্রায়ই আসে, এই খালটা দেখেন, এই যে উত্তর আমেরিকা আর এই নিচে দক্ষিণ আমেরিকা, তার মানে এই খালটা 2টা মহাদেশকে পৃথক করছে। কি কি মহাদেশ? উত্তর আমেরিকা মাইনাস দক্ষিণ আমেরিকা। তাহলে লিখবেন পানামা খাল 2টি মহাদেশকে পৃথক করে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। অনেকবার পরীক্ষায় আসছে, নানানভাবে ঘুরে ফিরে আসতে পারে, যে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে কোন খাল? পানামা খাল। পানামা খাল কোন 2টি মহাদেশকে পৃথক করে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, এই যে দেখেন লিখে দিচ্ছি, উত্তর আমেরিকা মাইনাস দক্ষিণ আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে কি করে? পৃথক করে। কে করে? পানামা খাল। এই কারণে এই যে দেখেন প্রশান্ত মহাসাগর আর এই যে আটলান্টিক মহাসাগর, তাহলে পানামা খাল আবার 2টা মহাসাগরকে সংযুক্ত করে। কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে? প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। তাহলে একটু খেয়াল করেন, পানামা খাল একদিকে যেমন 2টা প্রশান্ত প্লাস আটলান্টিক, প্রশান্ত প্লাস আটলান্টিক। ওকে, আচ্ছা।
আমি দুঃখিত, আবহাওয়া খুব খারাপ, কেটে গিয়েছে। আমি আবার ঢুকেছি, আপনারা যোগদান করেন, নিউ লাইভে যোগদান করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, খুবই বাজে অবস্থা, মানে আকাশে পুরো মেঘ অন্ধকার হয়ে আসছে। জানি না, বিদ্যুৎ চলে গেলে তো যাই হোক, আমাদের ক্লাসও বেশিক্ষণ নাই, শেষ পর্যায়ের দিকে। আশা করি প্রবলেম হবে না, মানে আজকে আবহাওয়া খুব খারাপ। আচ্ছা, আমরা আলোচনায় ছিলাম যে পানামা খাল, তাহলে প্রথমে লিখবেন কি, পানামা খাল পৃথিবীর গভীরতম খাল, লিখছেন? পানামা খাল দুইটি মহাদেশকে পৃথক করে, কাকে কাকে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে। পানামা খাল দুইটি মহাদেশকে পৃথক করে, কাকে কাকে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে। তারপরে লিখবেন দুইটি মহাসাগরকে সংযুক্ত করে, কাকে কাকে? প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে। ওকে, লেখেন পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র। পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র এবং 1999 সালে এটি পানামার নিকট হস্তান্তর করে। আবারও বলছি, পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র, পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র এবং 1999 সালে এটি পানামার নিকট হস্তান্তর করে। পানামা খাল খনন করে যুক্তরাষ্ট্র এবং 1999 সালে এটি পানামার নিকট হস্তান্তর করে। লিখবেন পানামা খালের মালিকানা এখন পানামার। পানামা খালের মালিকানা এখন পানামার। পানামা একটা রাষ্ট্র, পানামা প্রজাতন্ত্র। পানামা খালের মালিকানা এখন পানামার। আচ্ছা, এই খালটি 1904 সালে, প্রণালী মনে থাকবে, কালকে প্রণালী ক্লাস। এই খালটি 1904 সালে খনন শুরু হয়। খালটি 1904 সালে খনন শুরু হয় এবং 1913 সালে শেষ হয়। কত সালে? 1904 থেকে 1913। আর 14 সালে এটি 14 সালে 1914 সালে এটি কি করা হয়? এটি চলাচল শুরু করে বা উন্মুক্ত হয়, বা এই খাল দিয়ে জাহাজ চলাচল শুরু করে। কত সালে? 14 সালে। তাহলে আবারও বলতেছি, খালটি 1904 সালে খনন শুরু হয়, 13 সালে শেষ হয়, 14 সালে জাহাজ চলাচল শুরু করে। 4, 13, 14, 4-এ শুরু, 13-তে শেষ, 14-তে যাত্রা শুরু। আশা করি পানামা খাল নিয়ে যা দরকার ছিল, এর গভীরতা কত বা দৈর্ঘ্য প্রস্থ এগুলো আসলে দরকার নাই, ওগুলো আপনাদের আসবে না। আপনাদেরকে এখন যেটা দিব সেটা হচ্ছে সুয়েজ খাল। দেখেন এইখানে একটা সাগর আছে, এই সাগরের নাম ভূমধ্য সাগর। এই মহাদেশটার নাম ইউরোপ। ইউরোপ একটু ইয়া হয়ে গেল, এগুলো মুছে ফেলতে হবে। এটার নাম আফ্রিকা মহাদেশ। আফ্রিকা। এখানে একটা দেশ আছে নাম মিশর। এখানে একটা সাগর আছে নাম লোহিত সাগর।
কি নাম? লোহিত সাগর। এখানে একটা উপসাগর আছে, নাম এডেন উপসাগর। এই মিশরের কোল ঘেঁষে একটা খাল গিয়েছে, নাম সুয়েজ খাল, যেটা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। আপনারা শিরোনাম করবেন সুয়েজ খাল। শিরোনাম সুয়েজ খাল। শিরোনাম করবেন সুয়েজ খাল। লেখেন, এটি পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। সুয়েজ খাল শিরোনাম করেন, করে লিখেন এটি পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। সুয়েজ খাল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। লেখেন, 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত 1859 থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল কমিটি এটি খনন করে। 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল কমিটি এটি খনন করে। আবারও বলি, 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল কমিটি এটি খনন করে। লিখবেন 1869 সালে এটি চালু হয়। 36তম বিসিএসে আসছিল, অনেক সময় বিসিএস এর প্রশ্ন আপনাদের রিপিট করে, এই জন্য এই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। 1869 সালে সুয়েজ খাল চালু হয়। 1869 সালে সুয়েজ খাল চালু হয়। লেখেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ হয়। লেখেন, 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ হয়। 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ হয়। 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ হয়, মানে এটাকে মিশর জাতীয়করণ করে। জাতীয়করণ হয়। সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে, এই প্রশ্নটা আপনাদের লাগবে। লেখেন, খালটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। খালটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। খালটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। এরপরে লিখবেন গ্র্যান্ড খাল। খাল শেষ, আর খাল পড়াবো না। গ্র্যান্ড খাল লিখবেন, গ্র্যান্ড খাল। লেখেন, এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। খাল সাধারণত প্রাকৃতিক হয় না, কৃত্রিমই হয়, কিন্তু এটা প্রাকৃতিক। লেখেন, এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। এর দৈর্ঘ্য 1770 কিলোমিটার। এর দৈর্ঘ্য 1770 কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক খাল। এর দৈর্ঘ্য 1770 কিলোমিটার। এটি চীনে অবস্থিত। চীনে অবস্থিত। চীন 1770 কিলোমিটার। এটি অবস্থিত হচ্ছে চীনে। লেখেন, এটির অবস্থান চীনে। খালটির দৈর্ঘ্য হচ্ছে 1770 কিলোমিটার। তাহলে খাল শেষ করলাম। এখন আর দুইটা বিষয় আছে, একটা হচ্ছে নদ নদী আর একটা মহাদেশ। এটা দিয়ে আমাদের আলোচনা আজকে শেষ হবে। তাহলে শিরোনাম করেন নদ নদী।
এখন নদ নদীর আবার পার্থক্য জিজ্ঞাসা করেন না, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। কেউ বলে পুরুষবাচক শব্দ, কেউ বলে স্ত্রীবাচক শব্দ, কেউ বলে যে নদীর শাখা নদী নাই সেই নদী নদ, যার শাখা নদী, আবার কেউ বলে যার শাখা নদী আছে সে নদী। শাখা নদী আছে মানে কি, বাচ্চা আছে মানে বাচ্চা কাচ্চা হয়েছে। তাহলে বাচ্চা কাচ্চা কি নারীদের হয়, পুরুষের তো আর হয় না, পুরুষ সহযোগিতা করে আর কি। এখন ব্যাপারটা হলো যে বলে যে শাখা নদী নাই সে হইল নদ, তাহলে ব্রহ্মপুত্রের শাখা নদী তো যমুনা, তাহলে ব্রহ্মপুত্র কি নদ নয়? আসলে এই সমস্যাটা এখানেই বা ঝামেলাটা এখানেই আছে। অতএব নদ নদীর বিতর্কে আমরা যাব না, আমরা প্রথমেই যে নদী বা নদের নাম লিখব সেটি হলো নীল নদ। নীল নদ, এই নীল নদে আমরা যাব। আমরা প্রথমেই যে নদটা দেখব এটা হলো নীল নদ। নীল নদ, এটা হলো নীল নদ। তাহলে লিখবেন এটি পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী। নদীও যদি আসে এটাও দীর্ঘ, এটাই দীর্ঘতম, নদ আসলে এটাই দীর্ঘতম। যাই বলুক এটাই পৃথিবীর দীর্ঘতম। নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কি নদ বা নদী, যাই বলুক নীল নদ। উত্তর হবে কি নীল নদ। লিখবেন যে এটি আফ্রিকা মহাদেশের 11টি দেশের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। এটি আফ্রিকা মহাদেশের 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অতিবাহিত আসলে নদীর ব্যাপার, তো নদী প্রবাহিত হয়। তাহলে লিখবেন এটি আফ্রিকা মহাদেশের 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আফ্রিকা মহাদেশের 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদের পরে যেটা লিখবেন সেটা হলো আমাজন। আমাজন, আমাজন আবার নদী। আর যদি একটা প্রশ্ন পরীক্ষায় আসে লিখে রাখতে পারেন নীল নদে, সেটা হলো নীল নদ কোন সাগরে পতিত হয়েছে, তাহলে ভূমধ্য সাগরে। এই যে নীল নদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে, লিখে রাখতে পারেন নীল নদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে। নীল নদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে, পতিত হয়েছে ভূমধ্য সাগরে। এবার আমরা আমাজন নদীর কথা বলছিলাম। আমাজন নদীটা মূলত এখানে দক্ষিণ আমেরিকায়। তাহলে লেখেন আমাজন নদী। দেখেন এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। আমাজন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম নদী। কিন্তু যদি পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় পানি প্রবাহের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি, পানি প্রবাহের দিক দিয়ে আমাজনই হচ্ছে বৃহত্তম। পানি প্রবাহ, লেখেন পানি প্রবাহের দিক দিয়ে আমাজন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী বা বৃহত্তম নদী। পানি প্রবাহের দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম নদী। এরপরে লিখবেন ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং 3 নাম্বার দিয়ে লেখেন ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং লেখেন তৃতীয় বৃহত্তম নদী। ইয়াংসিকিয়াং দিয়ে লেখেন এটি তৃতীয় বৃহত্তম নদী। তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। তৃতীয় বৃহত্তম নদী ইয়াংসিকিয়াং। এরপরে লেখেন এটি এশিয়ার দীর্ঘতম নদী। এর অবস্থান চীনে। এটি এশিয়ার দীর্ঘতম নদী, এর অবস্থান চীনে। এই নদীর আবার দৈর্ঘ্য প্রস্থ পড়তে যায় না, দরকার নাই, আননেসেসারি একদম। আমি আজকে যা পড়াচ্ছি বা পড়াইলাম এইগুলোই হচ্ছে আপনাকে পড়তে হবে, একদম আননেসেসারি। আমরা একটু দেখি এই নদ নদীর পরে এই যে এই পর্যন্ত আমরা আঁকতে আঁকতে যেটা আসছি এটা হলো এশিয়া মহাদেশ। এখানে 44টা স্বাধীন দেশ আছে।
এটি ইউরোপ মহাদেশ, এখানে 48টি স্বাধীন দেশ আছে। এটা আফ্রিকা মহাদেশ, আফ্রিকা, এখানে 54টি স্বাধীন দেশ আছে। এখানে নর্থ আমেরিকা, 23টি স্বাধীন দেশ আছে। এটা সাউথ আমেরিকা, এইখানে 12টি স্বাধীন দেশ আছে। এইখানে আর একটা মহাদেশ আছে যার নাম ওশেনিয়া বা অ্যান্টার্কটিকা, আমি একটু পরেই ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। আর দক্ষিণ মেরুর চতুর্দিকে যে মহাদেশটা আছে এটার নাম হলো অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা। আমি একটু দেখাচ্ছি ক্যামেরা নিচ করে দেখেন। আমরা মোটামুটি 7টা মহাদেশ পেয়েছি আজকে, এই যে একটু খেয়াল করেন, এই 7টি মহাদেশ আমরা পেয়েছি, একটু খেয়াল করেন। এই যে এটা হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, এটা হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে এবার আমরা শিরোনাম করব মহাদেশ। ইয়াংসি কিয়াং, আবার বলবো, ইয়াংসি কিয়াং হচ্ছে তৃতীয় বৃহত্তম নদী, দীর্ঘতম নদী, তৃতীয়, থার্ড। ইয়াংসি কিয়াং থার্ড, তৃতীয়। দক্ষিণ এশিয়ার প্রথম, চীনে অবস্থিত। এই কয়টা কথা বলছি। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, আর চীনের দীর্ঘতম নদী বা চীনে অবস্থিত ইয়াংসি কিয়াং। শেষ কথা। এবার আমরা মহাদেশ নিয়ে কথা বলতেছি। আসেন, মহাদেশ হলো 7টি। তাহলে এই যে একটা, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। এই 7টি মহাদেশ হচ্ছে পৃথিবীতে, মানে এই 7টি মহাদেশ আছে। যদি পরীক্ষা আসে মহাদেশ কয়টা, 7টা দিবেন। অতি উৎসুক হয়ে আবার 8টা দিয়েন না, এখন আবিষ্কার পুরোপুরি হয় নাই, স্বীকৃতি পায় নাই, আমরা ওইদিকে যাচ্ছি না। তাহলে 7টা মহাদেশের নাম লিখে ফেলেন। 7টা মহাদেশ, মহাদেশ এইভাবে লিখেন, আমি যেভাবে লিখছি। দেশ, মহাদেশ, দেশ। এশিয়া, মহাদেশের নাম এশিয়া, দেশ 44টি। দেশ মানে স্বাধীন দেশ, স্বাধীন দেশ। 2 নম্বরে আফ্রিকা, 54টি। 3 নম্বরে লিখবেন ইউরোপ, এখানে লেখেন 48টি। তারপরে লেখেন উত্তর আমেরিকা, 23টি। দক্ষিণ আমেরিকা 12টি। 6 নম্বরে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, এখানে আছে 14টি। 7 নম্বরে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা, এখানে 90, মানে 0, কোনো মানুষের বসতি নেই। তাহলে পৃথিবীতে স্বাধীন দেশ, পৃথিবীতে স্বাধীন দেশ 195টি। আজকে ক্লাসটা একটু কঠিন হলো, প্রথম ক্লাস, মানচিত্রের ক্লাস একটু কঠিন হয়ে গেল, আমি জানি অনেকের জন্য একটু কঠিন, বাট এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। এটা সহজ হয়ে যাবে আস্তে আস্তে। যদি আমাকে চিনে থাকেন, যারা চিনেন তারা বুঝতে পারবেন যে না, কঠিন লাগবে না, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা যে 7টা মহাদেশ লিখেছি, মোট 195টি স্বাধীন দেশ লিখছি। আর 2-3 মিনিট ক্লাস চালাবো, আপনারা একটু দ্রুত লিখবেন, মহাদেশগুলোর নাম লিখে ফেলেন। 2-3 মিনিট ক্লাস চলবে, আমাদের মাঝখানে ডিস্টার্ব না হলে এতক্ষণ শেষ হয়ে যেত। দেখেন, আমরা এই যে শুধু মহাদেশ আপনাকে লেখাই নেই, এই মহাদেশগুলোর অবস্থানও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। মনে রাখবেন, আগামীকাল পিডিএফ পেয়ে যাবেন, 3টায় ক্লাস হবে। ঠিক 4:30টায়, মানে ঠিক 4:30 বলতে আমি বের হওয়ার সাথে পরীক্ষা হবে, অর্থাৎ ঠিক 4:30টায় পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবেন, প্রতিযোগিতা করবেন,
যারা পরীক্ষা দিবেন না তারা কিন্তু ভালো করতে পারবেন না, তাদের কিন্তু চাকরি হবে না। পরীক্ষায় যদি 0 পান তাও পরীক্ষা দিবেন। আজকে 0 পাইলে টার্গেট করবেন কালকে যেন 1 পান, পরশুদিন যেন 2 পান, এইভাবে টার্গেট করে কিন্তু আগাইতে হবে। অতএব এইভাবে যদি আপনি না আগান তাইলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। মনে রাখবেন, আপনি বেকার, যদিও বেকারকে বেকার বলা ঠিক না, এটা একটা দোষের কথা, কিন্তু আপনার এই বেকারত্ব মোচন করতে হবে। বেকারত্ব একটা অভিশাপ। এই অভিশাপ যদি আপনি মোচন করতে না পারেন তাহলে আজীবন এটার ঘানি আপনাকে টানতে হবে। অতএব বেকারত্ব মোচন করতে হলে এখন 0 পাইছেন বা 10 পাইছেন বা 5 পাইছেন বা সবার চেয়ে কম পাইছেন, এই কারণে পরীক্ষা দিবেন না, তা হবে না। লাজ, শরম, ভয় এগুলো একদম দূর করে দিতে হবে, নিলজ্জ হয়ে যেতে হবে। নিলজ্জ না হইলে আপনার জন্য সফলতা না। সরকারি চাকরির মতো এরকম সোনার হরিণ আপনার জন্য না, আপনাকে একদম নিলজ্জ হতে হবে। যদি নিলজ্জ হতে পারেন তাহলে আপনি লেগে থাকতে পারবেন, আর লেগে থাকলে আপনি কিন্তু ভালো করতে পারবেন। এক্সাম কিভাবে হবে আজকে ক্লাসের শুরুতে 5-10 মিনিটের মধ্যেই বলেছি। আপনারা ক্লাস 3টার সময় হবে, আপনারা প্রথম 5-10 মিনিট একটু দেখে নিন। হ্যাঁ শোনেন, যারা পরীক্ষা নিয়ে প্রশ্ন করতেছেন, এই যে গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে একটা রুটিন দেওয়া আছে দেখেন 1 মাসের। আপনারা আসলে গ্রুপের মধ্যে ঢুকেন না, কি দিয়েছি দেখেন না, একটু গ্রুপটা স্ক্রল করেন, দেখেন আপনার পুরো কোর্সের রুটিন দেওয়া আছে, কবে ক্লাস কয়টায় হবে, কয়টায় পরীক্ষা হবে, টোটাল দেওয়া আছে রুটিন। একটু কাইন্ডলি দেখেন, এইটা খেয়াল না করলে কেমনে দেশ চালাবেন বলেন। এবং লেকচার প্ল্যানও গ্রুপে দেওয়া আছে, দেখেন খেয়াল করে দেখেন, গ্রুপে লেকচার প্ল্যান দেওয়া আছে, তারপরে গ্রুপে হচ্ছে আপনার ক্লাস রুটিন দেওয়া আছে, নির্দেশনা আছে, সব আছে গ্রুপে। একটু স্ক্রল করে দেখেন, টাইম চেঞ্জ হবে না। কথা কমিটমেন্ট। আমি প্রলয় পাল কমিটমেন্ট ব্রেক করি না। আমি বলছি আজকে ক্লাস 3টায় শুরু হবে, 3টেই শুরু হয়েছে, কোনো ব্রেক করার কোনো সুযোগ নাই। কমিটমেন্ট ব্রেক করি না, এটা হলো আমার সবচেয়ে, আমি এটা আমার আদর্শ, এটা আমি ফলো করি, আমি এটা ফলো করি, কোনো মানে করতে রাজি নাই। পিডিএফ থেকে আরও কিছু বেশি পড়তে হবে না আপনার। আজকে যা পড়াইছি পিডিএফটা দেখবেন, এর থেকেই পরীক্ষা, এসছে কোনো কিছু দেখতে হবে না আপনার, এসছে বেশি কোনো বইও পড়তে হবে না। আমি যা পড়াইছি, যা পিডিএফ দিছি, এই হলো আপনার পড়া। এর বাইরে 1 লাইনও 1 অক্ষরও আপনার পড়ার দরকার নেই, এই পড়ে শেষ করেন, ঠিক আছে? অতএব গুগল ফর্মে হবে নাকি ভাইয়া? সবুজ ভাইয়া প্রথমেই বলে দিয়েছি, আপাতত গুগল ফর্মে হবে না। গুগল ফর্ম সবাই বুঝে না, গুগল ফর্ম বুঝলে 2-3টে পরীক্ষা এইভাবে নেই, গ্রুপেই পরীক্ষা নিব, তারপরে গুগল ফর্মে নিব। এটাও কি বলবো আপু, আপনার ভালো আপনি বুঝেন। আচ্ছা ক্লাস, আচ্ছা আচ্ছা, কাউকে কারোর করার দরকার নাই, উত্তর আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেবো। স্যার পিডিএফ তো পাই নাই। পিডিএফ দেখেন গ্রুপে দেওয়া আছে ভাই, ওখান থেকে ডাউনলোড দিয়ে নামিয়ে নেন, গ্রুপে দিয়েছি পিডিএফ। আচ্ছা, খুব মজা লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ শরীফুল ভাই। খুব সুন্দর একটা কোর্স পেতে যাচ্ছি আমরা স্যার, আশা করি পাবেন, নৈরাশ হবেন না। আমার প্রলয়ের কাছ থেকেও নৈরাশ হয় নাই, আমি কমিটমেন্ট ব্রেক করি না। এই যেই সবচেয়ে কম টাকায় কোর্স পড়াইলাম, এখন পর্যন্ত এরকম পড়াইনি। 200 টাকা 300 টাকায় কোর্স পড়াইলে কোর্সের কোনো কোয়ালিটি থাকে না। যারা 1 বছর 1.5 বছর ধরে জীবনের ক্যারিয়ার শুরু করছে, এই পড়ানোর ক্যারিয়ার বিসিএসে, তারা 200-300 টাকায় পড়াচ্ছে। আমি আজকে 9 বছর 10 বছরে পা দিয়েছি, আমার 10 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাকে পড়াচ্ছি। আমার বিসিএসের কোর্স 2000 টাকা, 1 টাকাও কমে পড়াই না আমি। কেন পড়াই না? কম টাকা নিলে নিজেরও মোটিভেশন থাকে না, কোর্সটাও পরিচ্ছন্ন হয় না। যাই হোক, আপনারা আবার ভাববেন না যে আপনাদের পরিচ্ছন্ন কোর্স হবে না, আপনাদের পরিচ্ছন্ন কোর্স হবে। আপনি প্রশ্ন করেছেন গোবি মরুভূমি কোথায়, চীন, মঙ্গোলিয়া নাকি এশিয়ায়? যদি আপনার না থাকে, অপশনে যদি মঙ্গোলিয়া না থাকে তাহলে উত্তর দিবেন এশিয়া, আর যদি অপশনে মঙ্গোলিয়া থাকে তাহলে মঙ্গোলিয়া দিবেন। আমি বুঝছি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। তবে স্যার আমার কাছে জিকে খুব ডেঞ্জার ছিল, বাট আজ যেহেতু পেলাম সেটা হারানোর মতো নয়। চেষ্টা করব ভাই, আরও থাকেন, সামনে অনেক কিছু আছে।
অল্পতেও সন্তুষ্ট হয়েন না। আপনি সন্তুষ্ট হয়ে গেলে আবার আমার মধ্যে ইয়ে চলে আসবে, ভাব চলে আসবে। একটু পরে পরে সন্তুষ্ট হন ভাই, একটু নেন। আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব। চাকরি নেন, চাকরি পাওয়ার জন্য যা দরকার দিতে পারবো, আপনাকে পরিশ্রম করতে হবে। ক্লাসটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ ভাই। স্যার কোর্স শেষে কিছু মডেল টেস্ট কাইন্ডলি দিবেন, প্র্যাকটিস ভালো হবে। এটা তাহলে আপনাদের সাথে আলাদা করে কথা বলে নিতে হবে মডেল টেস্ট। এটা এই মুহূর্তে বলতে পারতেছি না, আগে কোর্সটা শেষ করি, যেটা আপনাদের সাথে কমিটমেন্ট হয়েছে ওইটা শেষ করি, দেখি। তাহলে আমরা 7টা মহাদেশ লিখেছি, একটু লিখে রাখেন এশিয়া মহাদেশের পাশে। কালকে প্রণালী বা 2 নম্বর লেকচারে যা যা আছে হবে, কালকে দেখি লেকচার প্ল্যানটা, কালকে লেকচার প্ল্যানটা কালকে আছে এই মানচিত্রেরই অংশ, বিখ্যাত অঞ্চল, প্রণালী ও সীমারেখা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর আপনারা লাইভ ক্লাস মিস করবেন না, লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাস মিস করলে কিন্তু, শোনেন, তাজা জিনিস আর মরা জিনিসের মধ্যে পার্থক্য আছে। আমরা কিন্তু তাজা খাবার খাইতে পছন্দ করি, টাটকা খাবার খাইতে পছন্দ করি। দেখবেন বাজারে গেলে বলি তাজা মাছ, তাজা মাছ, বুঝতে পারছেন? তাজা জিনিসে অক্সিজেন বেশি থাকে, ভালো ভালো থাকে আর কি, বুঝতে পারছেন? তো ক্লাস লাইভ করলে এটা আপনার কাছে ইয়া লাগবে, অক্সিজেনটা পুরোপুরি পাবেন, বুঝতে পারছেন? লেখেন এশিয়ার পাশে, লেখেন এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়ার পাশে লিখবেন এটি পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ, এটি পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ। আফ্রিকার পাশে লিখবেন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, সেকেন্ড লার্জেস্ট আফ্রিকা। আফ্রিকার পাশে লিখবেন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকার পাশে লিখবেন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ওশেনিয়ার পাশে লিখবেন পৃথিবীর ক্ষুদ্রতম, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। এরপর থেকে আগামীকালকে ক্লাস হবে, বুঝতে পেরেছেন? আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। কোনো কিছু না বুঝলে পরীক্ষা পদ্ধতি, ক্লাস পদ্ধতি ইনবক্স করেন, উত্তর দিব। ভালো থাকেন। অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সবচেয়ে সহজ মাধ্যম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই, 01316231806, 01316231806, এই নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ। এটাই যুক্ত হয়ে এখানে প্রশ্ন করেন, উত্তর দিতে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আজকে প্রথম ক্লাস, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ধৈর্য ধরে আজকে ক্লাস করার জন্য। এবং ডিস্টার্বিং নেটওয়ার্ক, অর্থাৎ আজকে যে ক্লাউড, চারদিকে যে অন্ধকার হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, বাতাস হচ্ছিল, তখন নেটের প্রবলেম হচ্ছিল। এরপরেও আপনাদের ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। এবং ক্লাস রুটিন গ্রুপে দেওয়া আছে, কবে কয়টায় ক্লাস, আগামী 1 মাসের 29শে জুন পর্যন্ত রুটিন দেওয়া আছে। আমাকে প্রশ্ন করার দরকার নাই, আপনি নিজেই কিন্তু পাবেন। একটু রুটিনটা নামায় রাখেন, তাহলে আর কাউকে প্রশ্ন করতে হবে না। ক্লাস কি রাতে নেওয়া যায় না ভাই? রাতে ক্লাস বুকড, রাতে ব্যাচ আছে, রাতে এইটার সার্কুলারই দিয়েছি, হচ্ছে দিনে ক্লাস হবে, 3টার সময় ক্লাস হবে, এটা বলেই দিয়েছি, সুযোগ নাই। আপনি যদি কোনো কারণে 3টায় করতে না পারেন, এই ক্লাস আগামী 30 রাত পর্যন্ত থাকবে, ঠিক আছে? স্যার ক্লাসটা রাতে নিলে ভালো হতো। রাতে ভাই আমার শিডিউল ফাঁকা নাই, তো কিছু করার নাই। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর প্রাণবন্ত করে আমাদের মাঝে ক্লাসটি উপস্থাপন করার জন্য। শিপন খান, আপনাকে অনেক ধন্যবাদ। যারা ধন্যবাদ দিয়েছেন সবাইকে অভিনন্দন। ভালো থাকেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, পরিশ্রম না করলে আপনার সরকারি চাকরি হবে না। এবং আপনার সরকারি চাকরি পেতে হলে ক্লাস করতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে।
মানে পরীক্ষা দিতে হবে। এবং চুরি করে দেওয়া যাবে না, বই বের করে উত্তর দিলেন, মোবাইল গুগল সার্চ দিয়ে উত্তর দিলেন, এই কাজ করা যাবে না, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। বি কেয়ারফুল, আপনার ভালো আপনি বোঝেন, অতএব আপনার ক্ষতি হোক এমন কোনো কাজ আপনি করবেন না। ভালো থাকবেন। আমরা আগামীকালকে পর্যন্ত ভর্তি নিব, একটা ক্লাস যেহেতু হয়ে গেছে, ক্লাসটা যেহেতু রেকর্ড আছে, আগামীকালকে পর্যন্ত আমরা ভর্তি নিব, তারপরে আর ভর্তি নিব না। আগামীকালকে ক্লাসের আগ পর্যন্ত ভর্তি নিব। আপনার পরিচিত কেউ থাকলে আপনি তাকে বলতে পারেন। ভালো থাকেন, সুখে থাকেন, শুভকামনা।